হ্যালো শ্রোতা বন্ধুরা, শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। জীবনানন্দ দাশের আরেকটি বাছাই করা গল্পের মধ্যে বাসনা কামনার গন্ধ। কিন্তু বাধা আছে ঢের। একটা বাধা হচ্ছে আমাদের সংসারের অসঙ্গতি, আর একটা বাধা হচ্ছে কনকের শীতের অসহায় অবস্থায় নিজের অসুস্থতা ও সুস্থতার মালিক সে নয়। সে অনেক সময় সংকল্প করে বসেছে যে একাদশী বা অমাবস্যায় উপোস করে তার জ্বর তাড়িয়ে ফেলবে, কিন্তু জ্বরের অভিরুচি আর এক রকমের। একটি মেয়েটি শরীরে ধীরে ধীরে যে বেশ প্রতিষ্ঠিত পাচ্ছে, বিয়ের আগে কনক তা মামার বাড়ির খটখটে সান বাঁধানো মেঝেতে মানুষ হয়ে এসেছে। এখন স্যাঁতস্যাঁতে মাটির মেঝে, চারিদিকে খাল বিল, ভিজে বাতাস, পাঁকের গন্ধ, মশার ভ্যানানি। পড়াশোনার পথে আর একটা বিপত্তি হচ্ছে কনকের ছেলেটি। বয়স বছর 1.5 হয়েছে, হাঁটতে শিখেছে। পৃথিবীর 1.5 বছরের ছেলে মেয়ের মতন মানুষ অভিনিবেশে ও সাধনা ও কর্তব্যর প্রার্থী। তারপর আমরা কনককেও উৎসাহ দেই না। ইংরাজি বাংলায় সে বেশ লিখতেও পারে। শিক্ষা দীক্ষা সম্বন্ধে তার এইটুকু উপার্জন আমরা যথেষ্ট মনে করি। আমরা চাই সে খুব সকালবেলা ঘুম থেকে উঠে উনুন জ্বালিয়ে ভাত চড়াক, বাজারের হিসাব ঠিকঠাক করুক, আমাদের চা দিক, বাসন মেজে, মশলা বেটে, মাছ তরকারি কুটে দোস্তর মতন রান্না করে দিক, সকলকে পরিবেশন করুক, কাপড় জামা সকলের কেচে শুকাতে দিয়ে, না হয় 2 পান মুখে দিয়ে হলুদ মরচি মাখা শাড়িখানা নিয়ে ছেলে কোলে পাড়ায় সমবয়সী বধূদের সঙ্গে দুর্দান্ত গল্প গুজব করে আসুক। তারপর বেলা পড়বার মুখে খিড়কির পুকুরের কয়েকটা ডুব দিয়ে খেয়ে দিয়ে আবার বিকেলের জন্য বা রাত্রের জন্য তৈরি হোক। বিয়ের আগে ভাবতাম বধূ মানুষ এরকম দৈনন্দিন জীবনের ভিতরে জ্বর না আসে, কিন্তু এখন যখন দেখছি কনকের বই আর ম্যালেরিয়া ছাড়া আর কোনো কাজই এলো না, এখন মনে হয় বাহ, পাড়াগার সাধারণ গৃহস্থ বধূদের সুস্থতা, কর্মক্ষমতা এইসব আমি ভাবি, কিন্তু কনকের কাছে এইসব কথা তুললেও কোনোদিন আঘাত দিতে চাই না আমি। কনক তার সমস্ত শরীরের কাঁপুনিকে আগ্রহ করবার জন্য কম্বলের ভিতর থেকে তার সুন্দর ত্রিমান মুখখানা বের করে নারকলের চিকন পাতার দিকে অস্পষ্টভাবে তাকিয়ে আছে। মাঝে মাঝে এই রকম অনেক বিচিত্র করুণ জিনিস দেখি আমি। মেয়েটি খুব ভাবে। বিবাহের প্রথম উচ্ছ্বাস খুব তাড়াতাড়ি আমাদের কেটে গেল। তাই বিয়ের কয়েকদিন পর কনক আমায় বলে, জীবনের একটা উদ্দেশ্য থাকা চাই। কোনো উত্তর দিলাম না। তুমি কি করবে বলে ঠিক করেছ? সাধ তো আছে অনেক, কিন্তু সাধ থাকলে তো আর হয় না। তা তো হয় না। তুমি একটা কিছু করো। চাকরির কথাই বলছো? এই পাড়াগা স্কুলের 40 টাকার মাইনে তুমি মাস্টারি করো। এই কথা যখন মনে হয় বড্ড কষ্ট লাগে। খানিকক্ষণ চুপ থেকে বললাম, আমার কপাল বড্ড খারাপ, না হলে গভর্নমেন্ট অফিসের খুব একটা ভালো চাকরি পাওয়ার কথা ছিল। কনক বাধা দিয়ে বলে, না, কপালের কথা তুলো না। কেন? ভালো লাগে না? জীবনের অন্ধকার স্রোতে
নিয়ে অসহায়ের মতন ঘুরেছি, একথা ভাবতে গেলে খুব খারাপ লাগে। মেয়েটি শিক্ষা দীক্ষা পেয়েছে, মন্দ নয়, কাজেই গ্রামের বালিকাদের মতন কথাও বলে না। বেশ, এরকম মেয়ে না হলে জীবনে কি জমে? কনকের দিকে তাকিয়ে দেখলাম সে ভাবে আমার দিকে চেয়ে আছে। নিয়ে অসহায়ের মতন তুমি তো ঘুরছো না। কে ঘুরছে তবে? একজন ঘোরে, না হলে যাদের জীবনের উদ্দেশ্য আছে ভগবান তাদের মারেনও না। বিয়ের 10-12 দিন পরে এসব কথা বললাম। জীবন তো আমাদের শুরু হলো মাত্র কনক। তাই তুমি ভাবো বুঝি? তাই না? সেই ভেবে তুমি নিশ্চিন্ত? না, এইবার চেষ্টা আরম্ভ করলো। তোমার বয়সে অনেকের জীবন সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, আবার কপালের কথা এসে পড়ে। কিন্তু কনকের কাছে কপালের কথা তুলিও না। আর গভর্নমেন্ট কোনো চাকরি হবার কথা ছিল, সিকিউরিটি। কত মাইনে? 150 তো আরম্ভ। পেলে না কেন? অত্যন্ত অসর্কত ভাবে বললাম, কপালে ছিল না। না হলে? মেয়েটি মুচড়ে পড়ল। তাড়াতাড়ি নিজেকে শুধরে নিয়ে কনককে আশ্বাস দিয়ে বললাম, না, কপাল খারাপ নয়। জিনিসটা আমি কিরকম ভাবে গ্রহণ করছি জানো? দেখলাম জানবার জন্য কোনো উৎসুকতা নেই, তবু বললাম, আমি মনে করি এর ভেতরে ভগবানের কোনো নিগৃহীত উদ্দেশ্য আছে। কনক ঘাড় হেঁট করে নিস্তব্ধ হয়েছিল। আমার মনে হয় সে চাকরি না পেয়েই ভালো হয়েছে। একটু টিটকারি দিয়ে বললাম, ভালো। চোখ তুলে বলে কথা তো বলো বেবকুফের মতন। জিনিসটা কিরকম ভাবে আমি গ্রহণ করেছি করে জানাচ্ছি তোমাকে। কি কাজ? জেনে যা পাওনি, যে জিনিস তোমাকে বঞ্চিত করলো, এটাই হলো সত্য। নিজের মনকে কি বলে প্রবোধ সান্ত্বনা দিচ্ছ, সেসব শুনে তো লাভ নেই। পুরুষের মুখে পাঁচালি শুনতে আমি ভালোবাসি না। একটু চুপ থেকে বললাম, কিন্তু আমার মনে হয় চাকরি পেলে আমি ওখানেই খতম হয়ে যেতাম। তার মানে? হয়তো এর চেয়ে ঢের বেশি উন্নতি ভবিষ্যৎ হবে, সেই জন্য ভগবান জিনিসটা আমাকে দেয়নি। কিন্তু যাকে দিয়েছে তোমার চেয়ে তার উপরে বেশ কৃপা করেছেন। চুপ করে রইলাম। কনক বলে, ভগবানকেই বা টানো কেন? আমাদের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। কনকের কোনো জবাব দিল না। কেউ কেউ অবিশ্বাস্য ভাবে বলে যে তিনি নেই, কিন্তু আমি জানি সে সব সময়ে তিনি আছেন, কিন্তু এক মুহূর্তের জন্য কারোর মুখ চেয়ে চলেন না। এই মেয়েটির তীক্ষ্ণতা, বাস্তব জ্ঞান দেখে লজ্জায় মাথা হেঁট করে রইলাম। এই স্কুলের কাজ কদিন ধরে করছো? এই 4 বছর হলো। 4 বছর? কনকের চোখ কপালে তুলে আমার দিকে তাকালো। তাহলে ভালো কাজ পাবার আর উপায় নেই? চুপ করেছিলাম। কনক বলে, এই বয়স হলো, ভালো চাকরি না দেওয়ার নিয়ম? দেয় না আবশ্যিক। বয়স কত হলো? 30। কনক খানিকক্ষণ অপদস্থ হয়ে বসে থেকে শেষে বলল, এতগুলো বছর ধরে তুমি হয়তো স্বপ্নই দেখেছিলে। বলে পৃথিবীতে একবার জন্ম নিলেও বয়সকে ঠেকিয়ে রাখে কি করে? একটু হাসলাম। কনক বলল, বয়স বেড়েই চলে, কিন্তু সঙ্গে সঙ্গে অনেক প্রতিষ্ঠা তো নিয়েই আসে। সমস্ত জীবনটা শেষ হয়ে গেল, তবে এসব বোঝা যাবে? যাদের কোনো উদ্দেশ্য নেই তারা হলো এরকম ধারণার কথা। কেন? তারা অনেক দূরের ভবিষ্যৎ দোহাত পড়ে।
সজনে গাছের ডালে দুটি শালিক বসে খুনসুটি শুরু করে দিয়েছে। অঘ্রাণের নরম রোদ গাছটাকে রেখে ঘিরেছে। দেখেছিলাম। কনক বলে, এক এক ধরনের লোক থাকে, যারা যারা বাবা মার পয়সা খরচ করে অনেক দূর অবধি পড়াশোনা করে। বলে থামলাম। পড়াশোনায় খুব মনও তাদের। কনক একটু চুপ করে থেকে বলল, শেষে এই হয়ে যায় যে মন হয় লিখতে পড়তে তৃপ্তি বুঝি। অনেক কষ্টে স্বীকার করে বসে। কিন্তু কিসের জন্য? কতগুলো আশার পরীক্ষার পাস করার জন্য। তা তারা করে, কিন্তু তারপরেই আর কিছু করতে পারে না। কিন্তু পাস তো করা চাই। আমার কথার কোনো উত্তর না দিয়ে কনক বলে, এই জাতের লোকেদের শেষ না পেয়ে স্কুলের মাস্টারই নেই। চুপ করেছিলাম। কনক বলে, ছোটবেলা থেকে সভা সমিতিতে ঘোর, সুন্দর সুন্দর কবিতা লাইন মুখস্থ করে, বড় বড় লোকেদের দেহায় পড়ে। জীবনটাকে এক অবাস্তব আদর্শ জায়গা বলে বোধ করে এরা ঠকে। মাথা হেঁট করে কনকের কথা ভাবছিলাম। কনক বলে, কিন্তু এদের জীবনের সবচেয়ে বিড়ম্বতা হচ্ছে এদের অতৃপ্তি। একবার ভেবে দেখোই না যে সমস্ত বড় বড় লোকেরা জীবনের ধোঁয়া ধরে তাদের এত পরিতৃপ্তি, এত প্রবন্ধ, এত পাড়া গায়ের সভা সমিতি আয়োজন, এসব ফাঁকা আদর্শ চেয়ে সংসারের প্রকৃতি তারা ঢের বেশি চিনিয়েছিল। তাদের চেষ্টা, চিন্তা, পরিশ্রম ও জীবনের উদ্দেশ্য নিয়ে তারাই টাকাই করেছে, ঐশ্বর্য বাড়িয়েছে, পদ সম্মান পেয়েছে। কোথাও ভুল নেই, বিচ্যুতিও নেই, ভাববিলাসও নেই। এর জন্য তারাই বড়। না, প্রতিবাদ করতে গেলাম না। সমস্তটুকু সত্য না হলেও কনকের কথার ভিতরে অনেকখানি বাস্তবতা রয়েছে বটে। কনক বলে, এই রকম করে 30টা বছর তো গেল। হ্যাঁ, তারপর এখন পথে দাঁড়াবার মতন অবস্থা আর কি। অনেকে 500 টাকার মাইনে পেয়ে নিজেকে ফকির মনে করে, আবার অনেকে কনকের বাধা দিয়ে বলে, থাক, বড় বড় কথা ঢের শুনেছি, কোনো মুরদ নেই। অত্যন্ত বিরস মুখে কনক সদর রাস্তার পাশে অশ্বত্থ গাছটার দিকে তাকিয়ে রইল। বললেও একটা বাংলা বা ইংরেজি বই হাতে করে নানা রকম চিত্তাকর্ষ কথা চোখে পড়ে, জীবনের সম্পর্কে নানা রকম উপদেশ। কিন্তু সে সবে কি মূল্য আছে? নেই। বইটা যদি খুব কাঠিত্য হয় তাহলে লেখকের 2 পয়সা হয়, এই যা। একটু হাসলাম। কনক বলে, ছোটবেলায় মনে হতো এইসব বইয়ের লেখকরা হয়তো পয়সার সম্বন্ধে খুব উদাসীন, টাকাটাকে ঘৃণা করে বোধহয়। বলে লাল সুরকি মাখা রাস্তাটার দিকে তাকিয়ে একটু বিদ্রুপের সঙ্গে হাসলাম। ভাবতাম খুব সুন্দর সুন্দর আদর্শ গল্প, কবিতা ও শিশুদের ভোলাবার মতন ভালো ভালো উচ্চ উচ্চ কথা চয়ন করে এদের নিজেদের মনে প্রাসাদ বেড়েছে। ছোটখাটো আত্মিক পৃথিবীতে এরাই বাস করে বুঝি, থাকে। আধ্যাত্মিক আত্মীয়রা সৌন্দর্যের ভিতরে টাকা করি, বাসনা, কামনার গন্ধ, রং এতটাই নেই যেখানে। কনক বলে, এই রকম ভাবতাম ছোটবেলায়। এক চুপ থেকে বলে, কিন্তু ক্রমে ক্রমে দেখতে পেলাম এরা বেশ নিপুণ সাংসারিক, এদের আদর্শবাদটুকু শিশুদের জন্যই শুধু। কনক একটু কেসে বলে, এরকমই। আঙুলটা মটকাতে মটকাতে বলে, জীবনটাই এরকমই। বলে প্রাণে প্রাণে
সকলেই আমরা টাকা চাই, প্রতিষ্ঠা চাই, হয়তো নিজের সুখ সুবিধা চাই, কিন্তু আমাদের সমস্ত আচরণের উপর একটা সৌন্দর্য রেখে দেয়। কনক খদ্দেরের শাড়ির লুঠিত আঁচলটাকে মাটি থেকে তুলে একটু ঝেড়ে বলল, যারা বুড়ো হয়ে জীবনের এই সুন্দর মিথ্যেটুকুকে আত্মসাৎ করতে পারে না, তাদের বড় দুর্গতি। সেদিনকার কথা এখানেই থামল। পরের দিন বলে, তোমার শেলফে দেখলাম নানা রকম বই। হ্যাঁ, কবিতার বই তো আছেই অনেক। আছে, তা আছে। এই রকম সব বই সে প্রথমে যৌবনের উত্তরাধিকার সূত্রে অনেকেই আলমারিতেই পড়ে থাকে বটে। চুপ করেছিলাম। পোকায় কাটে, ছাতা কুড়ো পড়ে যায়, মাকড়সার জালে ঢাকা পড়ে, আরো কত কি হয়। ধীরে ধীরে মাথা নেড়ে সাই দিলাম। তাই হয়। এও বুঝি সেই রকমই না। তবে এইসব বই প্রায় আমি পড়েছি। প্রায় পড়ো? কনক একটু চুপ থেকে বলে, এই রকম ধরনের নতুন নতুন বই কেন আজকাল? কিনবার স্বাদ খুব। এই পয়সার অভাব হয় না? না। গল্পের উপন্যাসের বই তো অনেক দেখলাম। একটা ভরসার কথা, বইগুলো সব ইংরাজি। কোনো উত্তর দিলাম না। কনক বললে, স্কুলের কাজকর্ম শেষ হয়ে গেলে এই সমস্ত বই নিয়ে তাহলে তোমার জীবন অনেকখানি এই বেশ ফাঁকির খেলা। কিরকম? বাস্তব জীবনের অন্তঃসার যাদের ফুরিয়ে গেছে তারাই গল্প দিয়ে নিজেদের ভোলাতে চায়। কিন্তু অনেকেই তো গল্পের উপন্যাস পড়ে। অনেকেই নয়, তবে বাছা কয়েকজন, তাই নাকি? তা আমি খুব ভালো করেই জানি। কত দেখলাম। নমস্কার। আমি আবার আসবো নতুন পর্ব নিয়ে। যদি কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।